আমরা নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। এই পরিচয়ে মত ও পথ নির্মাণ এবং গন্তব্য নির্ধারণের দুর্গম পথে কয়েকজন অভিযাত্রীর উদ্যোগে স্বদেশ ও স্বজনদের নিয়ে আলোচনা, বিশ্লেষণ, ভাবনা, স্বপ্ন পূরণের লক্ষ্যে দৃষ্টিকোণ একাত্তরের যাত্রা আমরা আজকেই শুরু করলাম। আজকের এই বাংলাদেশে আমাদের মনে হয়েছে আমরা আসলে মুক্তিযুদ্ধ, আমাদের শিকড়, আমাদের আত্মপরিচয় নিয়ে কিছু করা উচিত। সেই লক্ষ্যে আমরা আমাদের ছোট্ট প্রয়াস আজকে আমরা গর্বিত দৃষ্টিকোণ একাত্তরের যাত্রা শুরুর অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট লেখক, পেশায় বিজ্ঞানী, আমেরিকার মূলধারার রাজনীতিবিদ, আদ্যোপান্ত একজন খাঁটি বাঙালি, জীবন্ত কিংবদন্তি ডক্টর নুরুন নবী। নুরুন নবী ভাই, আপনাকে অভিবাদন জানাই। ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আপনার সবচাইতে যে বড় পরিচয়, আপনি হচ্ছেন একজন একাত্তরের রণাঙ্গনের সম্মুখ যুদ্ধের অকুতোভয় বীর। আপনি টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর কমান্ডার, একজন বীর মুক্তিযোদ্ধা। এই পরিচয়টা যেমন আপনার জন্য গৌরবের, তেমনি বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য গৌরবের। আমাদের আপনাদের কারণেই আমরা একটা দেশ পেয়েছি। আমরা বলতে পারি বাংলাদেশটা আমাদের। আসলে এই দেশটার জন্ম আপনারাই দিয়েছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এখন গত 3 মাস যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে মুক্তিযুদ্ধের চেতনা থেকে আমাদের মানে সরিয়ে নেওয়া হচ্ছে, আমাদের শিকড় উৎপাটন করার চেষ্টা করা হচ্ছে। আমরা আসলে, আমি বলবো যে 99% বাঙালি আসলে আমরা চিন্তা করছি, আমরা আমরা বুঝতে চেষ্টা করছি আসলে হচ্ছেটা কি, কোন পথে যাচ্ছে আমাদের বাংলাদেশ, কোন পথে হাঁটছে আমাদের বাংলাদেশ, আমরা আসলে কোথায় যাচ্ছি, কারা নিয়ে যাচ্ছে আমাদের। সে কারণেই আজকে আমরা আমাদের বিষয় রেখেছি কোন পথে যাচ্ছে বাংলাদেশ। আজকে আমাদের আলোচনায় আপনি সম্পৃক্ত হয়েছেন। আমাদের প্রথম আলোচক আপনি। আপনি আমাদের সাথে কথা বলবেন, আপনি আমাদের গাইডলাইন দিবেন। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমাদেরকেও করতে হবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা আলোচনা শুরু করি। ধন্যবাদ। ধন্যবাদ। তো আমাদের, আমি যেটাই বলেছি যে একটু আগে, যে আমাদের বাংলাদেশ যার জন্ম আপনারা দিয়েছেন, সেই দেশটি আজকে এরকম একটা টালমাটাল অবস্থায়। আমরা মুক্তিযুদ্ধ এবং আম, পাকিস্তানি পরাজিত শক্তি মনে হচ্ছে মুখোমুখি দাঁড়িয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন। বিকজ গতকালকে আমরা দেখলাম যে এক স্থপতি দুটো মুক্তিযোদ্ধার ভাস্কর্য বানিয়েছিল। কেউ কোথাও তাকে প্রতিস্থাপন করতে দেয়নি বলে সে ভাঙ্গারির দোকানে ভাস্কর্য দুটো বিক্রি করে দিয়ে আসছে। আর আমরা তো দেখেছি যে জুলাইয়ের পরে, 5ই আগস্টের পরে কি হলো। 32 নম্বর থেকে ধরে সমস্ত কিছু তছনছ করে দিল। এগুলো তো প্ল্যান করাই ছিল। তো সার্বিকভাবে ওরা আসলে স্বাধীনতাকে মুছে ফেলতে যাচ্ছে। তো এই এই যে একটা তাদের রোড ম্যাপ, এই এই আলোকে আপনার কি মনে হয় যে এই পরিবর্তনের প্রচেষ্টাটাকে তারা কেন করতে চাচ্ছে, মানে তাদের আসল উদ্দেশ্যটা কি? আমি প্রথমেই বলতে চাই যে বাংলাদেশে যা হচ্ছে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে 53 বছর পরে এই অবস্থা দেখতে পাবো কখনো কল্পনা করি নাই। আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটার জবাব খুব স্পষ্ট। বাংলাদেশ কোন পথে যাচ্ছে? বাংলাদেশ ভুল পথে যাচ্ছে, ধ্বংসের পথে যাচ্ছে। 5ই আগস্টের পরে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সেটা বাংলাদেশকে প্রায় 100 বছরে পিছিয়ে দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো একাত্তরে সেই পরাজিত শক্তি, তারা একাত্তরে আমাদের কাছে হেরে গিয়েছিল, সেইটার প্রতিশোধ তারা নিচ্ছে। আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে আপনি বলতে পারেন মিথ্যাচার, প্রতারণা এবং বাংলাদেশকে ধ্বংস করে একটি মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করছে।
এছাড়াও সেইটাই যদি তাদের অবজেক্টিভ হতো তাহলে আলোচনা একভাবে হতো, কিন্তু মনে হচ্ছে তারা বাংলাদেশকে একটি আফগানিস্তান বানাতে চাচ্ছে। মুক্তিযুদ্ধের মূল ওয়ান অফ দ্য অবজেক্টিভ ছিল অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা। জি। বাংলাদেশে সব ধর্মের, সব বর্ণের সবারই সমান অধিকার থাকবে। সেইটাকে ধ্বংস করে বাংলাদেশে ইসলামিক মৌলবাদ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা যদি একটু স্টেপ ব্যাক করি, আমি জি। প্রথমে বলেছি যে বাংলাদেশের ঘটনা মিথ্যাচার, প্রতারণা, সেটা ব্যাখ্যা করে আমি বলতে পারি যে এই আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু জি। সেটার কি প্রয়োজন ছিল? ছিল না। আমি ছাত্র ছিল। জীবনে বাংলাদেশ তৎকালীন বাংলাদেশের জাতীয় যে ইস্যুতে যে ছাত্র হিসাবে যে আন্দোলন হয়েছিল প্রত্যেকটাতে অংশগ্রহণ করেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে 6 দফা, ছাত্রদের তোফায়েল আহমেদের নেতৃত্বে 11 দফা, অসহযোগ গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, অসহযোগ আন্দোলন, সবগুলোতে অংশগ্রহণ করেছি, কারণ সেগুলো ছিল জাতীয় ইস্যু। কোটা বিরোধী আন্দোলন তো কোনো জাতীয় ইস্যু না, কারণ ওই সময় বাংলাদেশে কোটা ছিলই না। কোটা 2018-এ বিলুপ্ত করা হয়েছিল। তারপরে যাই হোক, কয়েকজনের মামলার পরিপ্রেক্ষিতে যখন এটাকে রিইনস্টেট করার রায় দেওয়া হয়, তার বিরুদ্ধে এই সরকারই অ্যাপিল করে এবং 7ই আগস্ট এটা শুনানি বা রায় দেওয়ার কথা ছিল। তো কিন্তু তবু তারা সে আন্দোলন করলো। এই আন্দোলন প্রথম দিকে শান্তিপূর্ণ ছিল, তারপরে এই ষড়যন্ত্রকারী যারা, সেগুলো আস্তে আস্তে বের হচ্ছে, তারা এখানে অনুপ্রবেশ করে সশস্ত্র আহ, সংগ্রাম তারা শুরু করে। সাধারণ মানুষকে হত্যা করা হয়, দোষ দেওয়া হয় পুলিশের উপরে, আর মেট্রো রেল ভাঙা হয় বা বিটিভি আগুন দেওয়া হয়। আহ, নানাবিধ সশস্ত্র আন্দোলনের মাধ্যমে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়, ছাত্র এবং শান্তিরক্ষা বাহিনীকে মুখোমুখি করে দেওয়া হয়। এটা ছিল একটা গভীর ষড়যন্ত্রের প্রকাশ। তো যার ফলে লোকজন মারা যায় এবং মানুষকে বিভ্রান্ত করে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে সেটাকে একটা গণ আন্দোলনের বিপ্লবের চেষ্টা করে একটা বৈধ সরকার, শেখ হাসিনার সরকার, তাকে উৎখাত করা হয়, তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। তো এই যে প্রতারণা কেন বলছি, ওইখানে যে দুটো ঘটনা মানুষকে প্রভাবিত করেছিল ইমোশনালি, একটা হলো আবু সাইদের হত্যা, আরেকটা হলো মুগ্ধর পানি ডিস্ট্রিবিউট করতেছিল মুগ্ধর হত্যা। এই দুটো ঘটনা এখন যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সাজানো। আবু সাইদ রাবার বুলেটের গুলিতে মানুষ নিহত হয় না, সে আহত হয়েছিল, কিন্তু 5 ঘন্টা তাকে কোথায় লুকিয়ে রাখা হয়েছিল। তারপরে তাকে চিকিৎসা না দিয়ে মৃত অবস্থায় হসপিটাল নেওয়া হয় এবং সেইটাকে একজন শহীদ ভিডিও তৈরি করে মানুষকে প্রতারণা করা হয়। মুগ্ধর কথাও তাই। এখন তার কবর কোথায়, তার পরিবার কোথায়, নানান ধূম্রজাল সৃষ্টি হচ্ছে যে সে আদৌ শহীদ হয়েছে কিনা, তার মতো একজন লোককে বিদেশে যেতে দেওয়া হয়েছে। তো এই ঘটনাগুলো ব্যবহার করে জনগণকে খেপিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করা হয়। তো এই যে ঘটনাগুলো ঘটলো, তারপরে কি হলো? ইউনূসকে ক্ষমতায় বসানো হলো। ইউনূসটা কে? সে বাংলাদেশের জন্য কি করেছে? বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হয়েছিল রাজনীতিবিদ, তারা দেশের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। ইউনূসের বাংলাদেশের জন্য কোনো আত্মত্যাগের কোনো ইতিহাস নাই। তাকে হঠাৎ করে ক্ষমতায় বসানো হলো অগণতান্ত্রিক বা অশাসনতান্ত্রিক ভাবে, কারণ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের কনস্টিটিউশনে অন্তর্বর্তী সরকারের কোনো ব্যবস্থা নেই। তো কাজেই সে আর্মির সহযোগিতায় এবং ছাত্র আন্দোলনের সহযোগিতায় তাকে ক্ষমতায় বসানো হলো। তাকে কেন? বাংলাদেশে তো আরো 18 কোটি লোকের ভিতরে তো অনেক যোগ্য লোক ছিল। তাকে কেন? কারণ হলো তিনি এই ষড়যন্ত্রের একটা অংশ ছিল। আজকে বাংলাদেশে যা হচ্ছে সেগুলো সে নিজেই যখন নিউ ইয়র্কে এসেছিল, বিল ক্লিন্টনের পাশে দাঁড়িয়ে একজনকে বলেছে যে আন্দোলন হঠাৎ করে হয় নাই, এটা মেটিকুলাসলি প্ল্যান করে, মেটিকুলাসলি এক্সিকিউট করে এই বিপ্লব ঘটনা ঘটিয়েছে। ধন্যবাদ ডক্টর নবী। আম, আপনার
সার্বিকভাবে আপনি যা বললেন, আসলে পরিস্থিতি আপনাদের কাছ থেকেই তো আমাদেরকে শুনতে হবে, জানতে হবে, রোড ম্যাপ নিতে হবে। তো এই প্রসঙ্গ ধরে আমি আরেকটা জিনিস জানতে চাই যে এই যে ডক্টর ইউনুসের নেতৃত্বে সমস্ত, সে এসে তার মেটিকুলাস প্ল্যান, রিসেট বাটন, এগুলো তো খুবই একটা ইতিহাসে এই শব্দগুলো থেকে যাবে, তার নাম যখন হবে তখন এই শব্দগুলো আসবে। উনি যেটা করলেন যে প্ল্যান করে আসলেন, প্ল্যান করে সে আসার আগ থেকে শুরু করে ধরেন 5 তারিখের পর থেকে তো উনি শপথ নেওয়ার আগ পর্যন্ত যা হলো এবং তার পরবর্তীতে এখনো পর্যন্ত যা হচ্ছে, এবং এটা আমি ধরে নেই ওনাদের প্ল্যানেরই অংশ যে ওনারা আসলে মুছে দিবে বাংলাদেশের ইতিহাসকে যতদিন ওনারা পারবে ক্ষমতায় থাকবে। তারই পরিপ্রেক্ষিতে আপনারা যারা আছেন, আহ, আপনাদের কি কোনো দিক নির্দেশনা আমাদের জন্য আছে, কোনো রোড ম্যাপ? ধন্যবাদ। আমি প্রথম অংশেই বলেছি যে ডক্টর ইউনূস কি করছেন বর্তমানে। একটা জি, বৃক্ষের পরিচয় হলো তার ফলে। বলে। তাকে ক্ষমতায় বসানো হয়েছিল এবং তিনি ক্ষমতায় বসে বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবেন। তার অ্যাডমিনিস্ট্রেশনে কাউকে হত্যা করা হবে না, সবাই সুখে শান্তিতে থাকবে। কিন্তু এখন যা হুম। হচ্ছে ঠিক তার উল্টো। তিনি ও, আইন শৃঙ্খলা বাহিনী এবং যে প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় বসেছিলেন সেগুলো না করে ঠিক তার উল্টো তিনি তিনি যেটা করছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে উনি বলছেন সেট বটন পুশ করে মুছে ফেলবেন। বঙ্গবন্ধুর কে অবমাননা করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। মনে হচ্ছে যে ওনার একমাত্র দায়িত্ব হলো আহ, প্রতিশোধ নেওয়া। আর এছাড়াও উনি একজন যে অসৎ ব্যক্তি, প্রতারণা করছেন জাতির সাথে, সেটা প্রমাণ হয় যে উনি ক্ষমতায় বসেই ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা সেগুলো তিনি উইথড্র করলেন। তারপরে সবচেয়ে জঘন্য অপরাধ যেটা করলেন, যে ওনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে 660 কোটি টাকার যে মামলা রায় হয়েছিল, সেইটা তিনি মাফ করিয়ে নিলেন। এবং নট অনলি দ্যাট, নেক্সট 5 ইয়ার্সে তার কোম্পানি গ্রামীণ ব্যাংকের কোনো ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স দিতে তো হবে না। এটা একটা জঘন্য অপরাধ, বাংলাদেশি বিরোধী অপরাধ এবং দেশ প্রেমের বিরুদ্ধে একটি কাজ। তো তারপরে উনি যে শুরু করলেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণ, 15ই আগস্টের শোক দিবস, এগুলো বাতিল করলেন। মুক্তিযোদ্ধাদের কে হত্যা করা হচ্ছে, আইনের শাসনের প্রতিষ্ঠা তো দূরের কথা, হ্যাঁ, নবী ভাই, মব জাস্টিস হচ্ছে, এগুলোর বিরুদ্ধে কোনো প্রতিকার না করে উনি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে মুছে চাইছে। ফেলার জন্য বাংলাদেশকে একটি পাকিস্তান, মিনি পাকিস্তান বানানোর জন্য চেষ্টা করছেন। তার চাইতেও আমি এটা বলে নেই, এটা একটা জঘন্য অপরাধ তিনি করছেন। সেটা হলো ধর্মীয় মৌলবাদীদেরকে তিনি প্রমোট করছেন। মনে হচ্ছে উস্কে তিনি দিচ্ছেন, রাজাকারের এক্স্যাক্টলি। প্রধান। বাংলাদেশে তিনি রাজাকারের এজেন্ডাটাই বাস্তবায়িত করার জন্য ব্যস্ত। আমরা জানি যে 71-এর মুক্তিযুদ্ধের সময় সেই মানবতা বিরোধী অপরাধ যারা করেছিল, সেই ছাত্র শিবির, তাদের সেই উত্তরাধিকার ছাত্র সংঘের উত্তরাধিকার, বর্তমানে ছাত্র শিবির, তাহরির, হিজবুতুল তাহরির নেতা জেলখানা থেকে সন্ত্রাসীদেরকে মুক্তি দেওয়া হয়েছে। এবং তাদের একজন নেতা বলেছে যে গৃহযুদ্ধের জন্য তারা প্রস্তুত। তারা যে অস্ত্রগুলো লুট করেছিল এই জুলাই আগস্টে, 400-র মতো থানা লুট করা হয়েছিল। এবং হুম। প্রায় একটা রিপোর্ট অনুসারে 3200 পুলিশকে হত্যা করা হয়েছে। হত্যা এদের করা ভিতরে হয়েছে। 100-র উপরে জবাই করে হত্যা করা হয়েছে। বুঝতেই সিরাজগঞ্জের এক পেরেছি যে পুলিশ পুলিশ ফাঁড়ি দখল করে সেখানে 30 জনের পুলিশ সদস্যকে পুড়িয়ে মারা হয়েছে। তার ভিতরে একজন ছিল প্রেগনেন্ট প্রেগনেন্ট। ওমেন। তো এই যে পুলিশের বিরুদ্ধে যে হত্যাকাণ্ড, জঘন্য হত্যাকাণ্ড, পুলিশকে ডিমোরালাইজ করার জন্য এই কাজগুলো করা হয়েছে। ডক্টর ইউনূসের একজন সমর্থক, সকল সমন্বয়ক, সে বলেছে যে আমরা ডেলিবারেটলি এই কাজগুলো করেছি, কারণ বিপ্লব সফল হতে হলে এইভাবে হত্যাযজ্ঞ করতে হয়, হ্যাঁ, এইভাবে ধ্বংসযজ্ঞ করতে হয়। তারপরে তো এখান থেকে একজন, জি। এখান থেকে প্রমাণ হয় যে তিনি একটি রাজাকারদের একটি সরকার বা গ্রুপকে নেতৃত্ব দিচ্ছেন। সত্যিকারে সুশাসন প্রতিষ্ঠা তো দূরের কথা, বাংলাদেশের আদর্শ উদ্দেশ্য বিলুপ্ত করে তিনি বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান, অথবা সেই 71-এর যে পরাজয় হয়েছিল যে শক্তির,
সেইটাই বাস্তবায়নের জন্য তিনি চেষ্টা করছেন। তো নবী ভাই, এটাও তো সত্যি যে তারা যে যখন নাকি আন্দোলনের নামে এই প্রহসনটা করলো, তখন কিন্তু তারা বাংলাদেশের গান গেয়ে, দেশাত্মবোধক গান গেয়ে, মানে মুক্তিযুদ্ধকে হাতিয়ার করে তারা কিন্তু এই এই আন্দোলনটাকে একটা মিথ্যার আন্দোলনকে হ্যাঁ, দিয়ে বেদনান করলো। আপনি ঠিকই বলেছেন। তাদের উদ্দেশ্য ছিল প্রতারণা এবং মিথ্যাচার। প্রতারণা। এই প্রতারণা, মিথ্যাচার, এবং সেগুলো এখন বের হচ্ছে। যেমন বের এই যে হচ্ছে। এতগুলো লোক মারা গেল, ইনোসেন্ট লোক মারা গেল, শিশু সহ, এরা কারা গুলি করেছিল? 3,000 পুলিশ মারা গেলে তারা তো গুলি করে নাই। না। এটা যারা গুলি করেছে তারা এখন প্রকাশ্যে এসেছে ভিডিওতে, তারা বলছে যে আর্মির কিছু রিটায়ার সদস্য, রিটায়ার ঠিক না, যাদেরকে বিভিন্ন অভিযোগে বহিষ্কার করা হয়েছিল, তার মধ্যে একজন, সে বলছে যে আমরা গ্রেনেড ছুঁড়েছি, আমরা বন্দুক চালিয়েছি, আমরা যে রাইফেলটা, শুটার রাইফেল 6.72 যে বোরের যে রাইফেল, সেটা তারা ব্যবহার করেছে। এবং সে বলেছে যে আওয়ামী লীগের আমাদেরকে বহিষ্কার করেছিল, আওয়ামী লীগ আমাদের শত্রু, সেই জন্য এই আন্দোলনে ঢুকে আমরা এই কাজগুলো করেছি। তারপর তো ধ্বংসযজ্ঞের কথা তো শুনলেন, শিবিরাও ট্রেন হয়েছিল। আর এই যে ইউনূস যে স্বীকার করলেন যে এটা মেটিকুলাসলি প্ল্যান, সেই প্ল্যানের ভিতরে কি ছিল? সেই প্ল্যানের ভিতরে ছিল হত্যাকাণ্ড। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে খাইয়ে পিটানো হলো, আবার খাইয়ে পিটানো, তাকে পিটিয়ে মারা হলো, মব কিলিং করা হলো। এরা বলছে মব জাস্টিস, আমি বলি মব কিলিং। তারপরে আরো দুজন, একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে পিটিয়ে মারা হলো, রাজশাহীতে একজন পঙ্গু ছাত্রলীগের কর্মীকে মারা হলো। নবী ভাই। এগুলো তাদের সেই প্ল্যানের অংশ। নবী ভাই, তো এগুলো তো। সেখানে আমি বলছি, আপনার প্রশ্নের জি। জবাব দিচ্ছি, সেখানে আমাদের কি করণীয়? জি। আমাদের করণীয় হলো যে আমরা এত ত্যাগের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছি। সেই জি। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্মান, 1 কোটি মানুষ ভারতে শরণার্থীর আশ্রয় নিয়েছিল, আর 1 কোটি মানুষ দেশের অভ্যন্তরে শরণার্থী শরণার্থী ছিল, তারা দেশের অভ্যন্তরে থাকতে পারতো না। তো এই যে অত্যাচার হয়েছিল সেটার বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়িয়েছিলাম। জি। এবং আমাদের বিরোধী শক্তি সেই পাকিস্তান এর সেনাবাহিনী এবং সাহায্য পেয়েছিল চায়নার কাছ থেকে, বিশেষ সাহায্য পেয়েছিল কি বলে, আমেরিকার কাছ থেকে। তারপরেও আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু জাতিকে এমনভাবে ঐক্যবদ্ধ করেছিল, উদ্বুদ্ধ আমরা করতে যুদ্ধ করে পেরেছিলেন, ঐক্যবদ্ধ দেশ স্বাধীন করেছিলেন। করেছি। আজকে সেই জি। পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেন? আমরা যত অত্যাচারের সম্মুখীন হই না কেন, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কারণ এই ভয় ভীতিতে আমরা পিছালে চলবে না। কারণ বাংলাদেশে যে আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করছে, যে ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, যে যুবলীগকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, এদের বিরুদ্ধে যে অত্যাচারের স্ট্রিম রোল চালানো হচ্ছে, কিন্তু পরীক্ষা এদের দিতে সংখ্যা দিচ্ছে না। এদের সংখ্যা কিন্তু নগণ্য নয়। বাংলাদেশের এখনো মেজরিটি 34 to 40% লোক মুক্তিযুদ্ধের পক্ষে, তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চায়। আমার এই মনে হয় আরো অনেক বেশি মুক্তিযুদ্ধের পক্ষে বোধহয় ম- মেজরিটি ম- হ্যাঁ বাংলাদেশে। হ্যাঁ, আমি যেটা মেন করছি যে দলীয় সদস্য থার্টি ফোর দলীয় পার্সেন্ট হলে সদস্য, কিন্তু হ্যাঁ। মুক্তিযুদ্ধের 40% মতো। পক্ষে প্রায় 90% পিপল, তারা বাংলাদেশকে আর পাকিস্তান বানাতে চায় না। আমরা চায় না। দেখেছি আমেরিকার নেতৃত্বে সন্ত্রাসের মাধ্যমে ইরাককে ধ্বংস করা হয়েছে, লিবিয়াকে ধ্বংস করা হয়েছে, আফগানিস্তান থেকে তারা পালাতে বাধ্য হয়েছে, কিন্তু তারা তালেবানের হাতে ক্ষমতা দিয়েছে। তা বাংলাদেশ যেভাবে সামনের দিকে আগাচ্ছিল, আমাদের যে শাশ্বত যে ভ্যালুসগুলো, কালকে লালনের অনুষ্ঠান করতে দেওয়া হয়নি নারায়ণগঞ্জে, পত্রিকায় দেখলাম। তো আমাদের যে সেই বাঙালিত্ব, আমাদের যে শাশ্বত বা ঐতিহ্যের যে জিনিসগুলো, সেগুলো ধ্বংস করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে প্রকাশ্যে পিটানো হচ্ছে। কেউ মুক্তিযুদ্ধ, প্রতিপন্ন করা হচ্ছে। হ্যাঁ, বা মঈনুদ্দিন খান বাদলের মতো একজন মুক্তিযোদ্ধা, তার কবরে জুতা দিয়ে সেখানে আগুন দেওয়া হয়েছে। এগুলো সিম্বলিক যে মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য এই কাজগুলো তারা করছে। এবং মৌলবাদী যে গোষ্ঠী, সশস্ত্র আন্দোলনে যারা দীক্ষিত, তাদেরকে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রোটেকশনের জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ বলা শুরু করছে শেখ হাসিনার আমলেই ভালো ছিল, আমরা বলছি। জিনিসপত্র কিনে বেঁচে সব পরিবার নিয়ে বেঁচে থাকতে পারতাম, এখন আমরা না খেয়ে মারা যাব, এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো এই যে দায়িত্ব নেওয়া হলো তথাকথিত বিপ্লবের পরে,
সেগুলোকে বাস্তবায়িত না করে মুক্তিযুদ্ধকে কেন আক্রমণ করা হলো? বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। যে কোনো কিছুর বিনিময়ে আমরা এটাকে প্রতিহত করতে হবে। কারণ আমরা এত রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এই হুমকি দামকি এই অত্যাচারে আমরা গিভিন করব না, আমরা আত্মসমর্পণ করব না। আমার দৃঢ় বিশ্বাস এই অপশক্তির পরাজয় হবে। ইউনূস সরকারের যে তাদের যে আসল উদ্দেশ্য সেটা দিন দিন প্রকাশিত হচ্ছে। সরকার এক কোটা পরিবর্তনও নয়, রিজিম চেঞ্জও নয়, আসল উদ্দেশ্য একাত্তরের সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করা হচ্ছে এবং মৌলবাদী একটি রাষ্ট্র যেমন আফগানিস্তানে হয়েছে সেইটা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। আমি বিশ্বাস করি, আমি আহ্বান জানাবো সমস্ত সবল যে সমস্ত ব্যক্তি আছে তাদের উচিত হবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এদেরকে অপসারণ করা। কারণ ইউনূস সরকার অবৈধ, এবং ইউনূস সরকার যে কাজটি করতেছে আমি এটাকে নতুনভাবে আজকে আখ্যায়িত করতে চাই। সেটা হলো একাত্তরে জেনারেল ইয়াহিয়া খান আমাদের বিরুদ্ধে যে অত্যাচার করেছিল, যেভাবে আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধকে পরাজিত করার চেষ্টা করেছিল, আজকে ইউনূস এক্স্যাক্টলি সেই কাজটি করতেছে। তো আমি আজকের থেকে ইউনূসের নাম দিব সে অশান্তির দূত। এবং 2024-এর ইয়াহিয়া খান, বাংলাদেশের ইয়াহিয়া খান, সে যা করছে, ইয়াহিয়া খান যা করেছিল একাত্তরে, 2024-এ আজকে বাংলাদেশে এক্স্যাক্টলি সে তাই করছে। সে শান্তির দূত নয়, সে অশান্তির দূত। ধন্যবাদ ডক্টর নুরুন নবী। আসলেও মানে ওনার যে কর্মকাণ্ড আমার মাঝে মাঝে মনে হয় যে উম, মাঝে মাঝে না, এটা তো সত্যি যে আম, শেখ হাসিনা কিন্তু ওনাকে বুঝতে পেরেছিলেন। আমরা এখন বুঝছি, তখন অনেকেই, অনেক বড় বড় বুদ্ধিজীবীরা বলতেন যে শেখ হাসিনা এটা কেন বলছেন। তো আজকের দিনে আমার ধারণা তারাও রিয়েলাইজ করছেন যে আসলে শেখ হাসিনা অনেক ওটা তখনই বুঝতে পেরেছিলেন। এবং শেখ হাসিনা আসলে সবাইকে নিয়ে চলার নীতিতেই উনি কোনো হার্ড লাইনে যান নাই। যে অপরাধে উনি অপরাধী ছিলেন, এই যে তার গ্রামীণ ব্যাংকের সেইটা নিয়ে কেস হয়েছে, কিন্তু শেখ হাসিনা কারো ব্যাপারে কোনো হার্ড লাইনে যান নাই। কিন্তু উনি কিন্তু বারবার জাতিকে যেই যেই বিষয় নিয়ে ওয়ার্ন করেছেন, বলেছেন, আমরা দেখেন সে ডক্টর ইউনূসকে বা ইউনূস কে আমরা কিন্তু বুঝতে পারছি, এখন আমরা দেখতে পাচ্ছি উনি কি করছেন ডেলিবারেটলি, যেটা আসলে শেখ হাসিনা আগেই আমাদেরকে বলেছিলেন জাতিকে। ধন্যবাদ ডক্টর নুরুন নবী। আহ, খুবই ভালো লাগছে আপনার সাথে কথা বলে। এবার একটা অন্য প্রসঙ্গে আমি একটা জিনিস জানতে চাই যে ভারতীয় উপমহাদেশে ওই দিককার রাজনীতিতে কিন্তু আন্তর্জাতিক একটা আন্তর্জাতিক ভাবে আহ, রাজনৈতিক মেরুকরণটার কিন্তু একটা প্রভাব আছে। তো আপনার কি মনে হয়, কারণ আপনি তো এই ধারা বা আমেরিকার রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত, তা আপনার কি মনে হয় এইটাতে আমাদের দেশে কোনো ইম্প্যাক্ট, পজিটিভ নেগেটিভ বলতে চাই না, কোনো ধরনের ইম্প্যাক্ট কি আসবে আমাদের রাজনীতিতে? কারণ ডক্টর ইউনূসের সাথে তো এটা তো সত্যি যে হিলারি ক্লিন্টন ওনার ফ্রেন্ড এবং ওনাদের একটা অ্যালায়েন্স ছিল। আমি বুঝতে পেরেছি, আমার মনে হয় জি। একটা পরিবর্তন আসবে। তার কারণ হলো জি। ইউনূসকে বসানো হয়েছে আমেরিকার হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন এবং জি। ওবামা, তার আগে যে প্রেসিডেন্ট ছিল বাইডেন, এবং তার আগে যে প্রেসিডেন্ট ওবামা, বিল ওবামা। ক্লিন্টন, সবার সাথে সুসম্পর্ক ছিল। এবং তারাই ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে। আগে জি। আমি প্রশ্ন করেছি যে 18 কোটি মানুষের মধ্যে হঠাৎ করে ইউনূসকে কেন ক্ষমতায় বসানো হলো? তার উদ্দেশ্য তাই, ছিল যে হ্যাঁ। আমেরিকার যে এজেন্ডা সেটা বাংলাদেশে বাস্তবায়ন করে। সেটা কি? জিও পলিটিক্যাল সিচুয়েশন বাংলাদেশের সিচুয়েশন। বর্তমান যে চায়নার যে ইমার্জিং ইকোনমিক পাওয়ার, মিলিটারি পাওয়ার, ভারতও শক্তিশালী হচ্ছে, ভারতের সাথে রাশার সুসম্পর্ক, এই প্রভাবকে কমানোর জন্য আমেরিকা বা সেন্ট মার্টিনে একটা নৌবাহিনী নৌঘাঁটি স্থাপনের যে প্রস্তাব দিয়েছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলবো শেখ হাসিনা এখনো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। কারণ প্রধানমন্ত্রী। তিনি পদত্যাগ করেন নাই, তাকে হ্যাঁ, সংবিধান অনুযায়ী তো জোরপূর্বক আসলে। সরানো হয়েছে। তো আমি সেই হুম। জন্য ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে সম্বোধন করছি। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল সেটা আমেরিকার সেই সেন্ট মার্টিন নিয়ে, যার ফলে তাকে বিভিন্নভাবে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা হয়েছিল।
ভারত আমাদের প্রতিবেশী বড় নেইবার। ভারত বলেছিল যে ভারতের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে শেখ হাসিনাকে ডিস্টার্ব করা ঠিক হবে না, কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তাদের স্বার্থে তারা ইন্ডিয়ার অনুরোধকে উপেক্ষা করে তারা সেখানে বাংলাদেশে শেখ হাসিনাকে সরানোর, ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করে। কিন্তু এখন যিনি নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড জি ট্রাম্প, জি তার ইন্টারেস্ট আছে বাংলাদেশে, যে ভারতের যে স্বার্থ, অন্য কথায় বলতে গেলে ভারতের চোখে তিনি সাবকন্টিনেন্টের রাজনীতিটা দেখবেন। 5ই আগস্ট যে পরিবর্তনটা বাংলাদেশে হয়েছে, আমরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছি, ভারতের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ ভারত চাইবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার, শাসনতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, এবং সন্ত্রাসবিহীন একটি বাংলাদেশ। তো সেটা ইউনূস সেটা করছে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইবে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার হোক, এবং ইউনূসের সাথে তার সম্পর্ক যে মধুর নয় সেটা আমরা দুটো ঘটনা থেকে জানি। আহ, জি নে- বিল ক্লিনটনের নির্বাচনের সময় হিলারিকে ইউনূস লক্ষ লক্ষ ডলার দিয়ে সাহায্য করেছিল। হ্যাঁ সে ডোনাল্ড ট্রাম্প সেটা জানে, সে বলে না। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতিহাস হলো যে সে সমালোচনা সহ্য করতে পারে না। কেউ যদি তার বিরুদ্ধে কোনো কিছু সমালোচনা করে সেটা সে বলে না, সেটার জবাব সে দিতে চায়। দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে প্যারিসের এক অনুষ্ঠানে আহ, ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে তিনি, এটা ফার্স্ট টার্মের কথা বলছি, বলেছিল ইউনুস জি যে এই সূর্যগ্রহণ এসেছে। তো এই সমস্ত কারণে ডোনাল্ড ট্রাম্প মনে হয় যে ভারত যা চায় এবং ভারত সেইটাই সে মেনে নিবে, এবং ওই সাবকন্টিনেন্ট এবং ওই ওই সাউথ ইস্ট এশিয়াতে ভারতের চোখেই তারা, আমেরিকা তাদের রাজনীতি প্রয়োগ করবে। তো সেই জন্য আমার মনে হয় ইউনুসও বুঝতে পেরেছে যে তার যে জি অভিভাবক হিলারি, বিল ক্লিন্টন, বাইডেন, তারা আর তার পিছনে নাই, তার মাথার উপরে নাই। ডোনাল্ড ট্রাম্প এসে ভারতের পরামর্শ বা ভারতের সাথে মিলেমিশেই সাবকন্টিনেন্টের রাজনীতি তারা করবে, এবং এটা একটা জি বিপদ সংকেত ইউনুসের জন্য। এবং এই জি জন্যই সে আওয়ামী লীগ -1-এর সাথে এতদিন কথা বলতেছিল, বিএনপিকে মাইনাস করে -2। কিন্তু এটা এই সুর পরিবর্তন হয়েছে। খালেদা জিয়াকে সে এখন সশস্ত্র বাহিনী হুম যেভাবে সমর্থন দিল, সম্মান দেখালো, উদ্দেশ্য বিএনপির সাথে সেই জি প্যাচ আপ করতে চাচ্ছে, বিএনপির নেতাদের সুরও পাল্টে যাচ্ছে। তো কাজেই আমার বিশ্বাস যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে এবং ভারতের যে পজিশন সেটা সমর্থন করবে, এবং বাংলাদেশে আমেরিকার পলিসি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা একটা ভালো দিক মনে হতে পারে আমাদের জন্য, আমরা যারা নির্যাতনের শিকার হয়েছি, যেখানে ইউনুস যেভাবে মৌলবাদীদের প্রতিষ্ঠা করার জন্য তাদের নেতৃত্ব দিচ্ছে, সেটারও একটা পরিবর্তন হতে বাধ্য। আমার মনে হয় যে আমাদেরকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। আমরা মনে করি যে খুব তাড়াতাড়ি বাংলাদেশে একটি পরিবর্তন আসবে। সবারই মনে হয় যে আসলে কিছু একটা পরিবর্তন তো আসবেই। এবং আম, ওরা রোড ম্যাপ নিয়ে আসছে, প্ল্যান করে এসছে। ডক্টর ইউনূস তার যেভাবে ক্ষমতাটা নিলেন, কিন্তু এটাও বোঝা যায় যে রাজনীতির সাথে তাদের দূর দূরের কোনো সম্পর্ক নেই। রাজনীতি, দেশ চালানো আর একটা সংগঠন সংস্থা চালানো, এটা কমপ্লিটলি দুইটা আলাদা বিষয়। বিকজ সেটা ট্রাম্পকে সেটা প্রমাণ হচ্ছে প্রতিদিনই তারা একটা প্রতিদিনই ভুল ভুল করছে, প্রতিদিনই কিছু এবং ব্লান্ডার ভুলের করছে। খেসারত তাদেরকে দিতে হবে। মানুষ সচেতন হচ্ছে যে জি প্রতারণা করে যে আন্দোলনের নামে, কোটা আন্দোলন নামে তারা শুরু করেছিল, সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো রিজিম চেঞ্জ, এবং রিজিম চেঞ্জের পরে দেখতে হলো রিজিম চেঞ্জও না, তারা বাংলাদেশের মূল কাঠামোটাই চেঞ্জ করবে। বাংলাদেশকে অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে আমাদের প্রতিজ্ঞা ছিল, সেটাকে বানচাল করে একটা মৌলবাদী সাম্প্রদায়িক একটা ধর্মীয় দেশ বানানোর চেষ্টা হচ্ছে, যার ফলে দেখতে পাচ্ছি হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে, মুক্তিযোদ্ধাদের হ্যাঁ, উপরে আক্রমণ হচ্ছে, সংস্কৃতি, হ্যাঁ আমাদের যে সংস্কৃতি সেটার কৃষ্টি উপর আক্রমণ কালচার করা হচ্ছে, বিকশিত হতে দিচ্ছে না। দিচ্ছে নাটক না। করতে গেল, সেটাকে বন্ধ করে দিতে হলো। এটা তো কোনোদিনও হয়নি।
হ্যাঁ, তাই না? এই নাটকের শিল্পকলা গ্রুপদেরকে ম্যাটিক। আমি বলবো যে এরা কিন্তু অনেকেই আন্দোলনে নেমেছিল, হ্যাঁ, সেই অনেকে। টুকুটা আন্দোলনের পক্ষে। এখন তারা বুঝতে পারছে তারা কি ভুল করেছে। তা আমি এই গোষ্ঠীকে, যারা তাদের প্রোফাইল রেড করেছিল, তাদেরকে বলবো আপনারা ভুল করেছিলেন, ভুল সংশোধন করে রাস্তায় নেমে আসেন, আন্দোলনে নেমে আসেন। আপনারা প্রকাশ্যে বলেন যে আমরা বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেব না, আমরা ভুল করে এদেরকে বিশ্বাস করেছিলাম, এরা জি। আহ, বিশ্বাসী নয়, তারা আমাদের সাথে প্রতারণা করেছে। জি। বাংলাদেশকে আমরা মৌলবাদীর হাত থেকে উদ্ধার আমাদের করব, এই আন্দোলনে আমরা শরিক হতে চাচ্ছি। এটা শুধু নাটক গ্রুপ নয়, সাংস্কৃতিক কর্মী যারা আছেন, যারা সাধারণ মানুষ যারা ভুল করেছিল, তাদের সবাইকে ভুল স্বীকার করে সামনে এগিয়ে আসা উচিত। ধন্যবাদ নবী ভাই। আম, আসলে এটাও সত্যি যে আমরা যে এটা বলতে একদমই দ্বিধা নেই যে 1971-এর যে চেতনা, বঙ্গবন্ধুর নেতৃত্বে আপনারা সবাই মুক্তিযুদ্ধে গেলেন, 30 লাখ শহীদ হলো, 2.5 লাখ মা বোনের ইজ্জত, এত কিছু আপনি শুরুতেই বলেছেন, সমস্ত ত্যাগ তিতিক্ষার পরে আমরা যে দেশটা পেলাম, সেই দেশটাকে আমরা আসলে যুথবদ্ধ করতে ব্যর্থ হয়েছি। যেমন চীন পেরেছে, কিউবা পেরেছে, ভিয়েতনাম পেরেছে, সাউথ আফ্রিকা পেরেছে, আমরা সেভাবে ওইভাবে সফল হইনি। 5 দশকের যে যে একটা আমাদের সময়, এবং জুলাই আগস্টের যে পট পরিবর্তন, এটা একদম প্রকাশ্যে চলে আসলো যে সামহাও আমরা আসলে দ্বিধা বিভক্ত হয়ে গেছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা থেকে একটা অংশ সরে গিয়ে তারা ওই পাকিস্তানি চেতনা বা আমাদের পরাজিত শক্তির চেতনাতেই রয়ে গেছে। তো আমরা আসলে মুক্তিযুদ্ধের চেতনার, মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছি, তারা কিছুটা নৈরাশ্যর মধ্যেও পড়ে গেছি যে এই মুহূর্তে আসলে আমরা কি হলো এগুলো। তো আমি আপনার কাছে এখন 71-এর আপনার মুক্তিযুদ্ধের পুরো ঘটনা হয়তো আপনাকে বলতে হবে না, আমি আপনার কাছ থেকে ছোট্ট করে একটা, মানুষ আমাদের দর্শক শ্রোতা শুনবেন, আপনার একটা ঘটনা, মুক্তিযুদ্ধের একটা ঘটনা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। জাস্ট আমি অ- জান অ- আমি। জি। অবশ্যই আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা, গৌরবের বিষয়, সেটা হলো মুক্তিযুদ্ধে আমার জি। আহ, অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। বঙ্গবন্ধু জি। জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। জি। তিনি 6 দফা দিয়ে বলেছিলেন, দিলাম 1 দফা, এর অর্থ যে দিলাম 6 দফা, কিন্তু এর অর্থ যে 1 দফা শাসক গোষ্ঠী যেমন জানে, আমিও সেমন জানি, জি। আন্দোলন করে আদায় করতে হবে। সেইভাবে তিনি জাতিকে প্রস্তুত করলেন। 25শে মার্চ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, যখন জি। ইয়াহিয়া খানের সাথে আলোচনা ভেঙে গেল, তখন আমাদের হলের যে ছাত্র নেতা ছিল আব্দুল কুদ্দুস মাখন, তিনি বললেন ইয়াহিয়া খানের সাথে আলোচনা ভেঙে গিয়েছে। আমরা প্রায় 1200 ছাত্রের মধ্যে, এই পেইসলে তখন 14-15 জন ছাত্রলীগ এবং ইউনিয়নের কর্মী ছিলাম। তা আমাদের জি। 3 জনকে বললো, আমি, আমিন এবং হাবিবুল্লাহ, যে এরকম আন্দোলন ভেঙে গিয়ে আলোচনা ভেঙে গিয়েছে, আজকে পাকিস্তানি মিলিটারি ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ করবে, তোমাদের কি করণীয়? এই, ইকবাল হলে বা জহুরুল হক হলে, যে ছাত্র সংগ্রাম পরিষদের অফিস ছিল, সেখান থেকে এক নির্দেশনা নিয়ে তোমরা আজকে রাতেই আন্দোলন শুরু করো। তো আমি লম্বা কাহিনী সংক্ষেপে বলি। আমরা আমাদেরকে বলা হয়েছিল যে শাহবাগ হোটেলের সামনে একটি ব্যারিকেড তৈরি করা। এটাই ছিল আমার জীবনের প্রথম সশস্ত্র ও। সংগ্রামের ঘটনা। তো আমরা ওইখানে বসতি, যে এখন যেখানে জাতীয় মিউজিয়াম, তখন ওইখানে একটি বস্তি ছিল। বস্তির 50-60 জন লোক এবং আমরা 3 জন মিলে ওইখানে ব্যারিকেড তৈরি করছিলাম। জি। আহ, এখন যেখানে গণজাগরণ মঞ্চের আন্দোলন হয়েছিল, তখন ছিল আন্দোলন একটা শেষ। পানির ফোয়ারা সেখানে। তো পাকিস্তানি মিলিটারি আমাদেরকে দেখে যে আমরা ব্যারিকেড তৈরি করছি ওইখানে, তখন আমাদের উপরে গুলি ছোড়ে। আমি এই জীবনের প্রথম এত কাছ থেকে মেশিনের গুলির শব্দ পেলাম, ভয়ে জাম্প করে নর্দমায় পড়ে গিয়েছিলাম, আহত হয়েছিলাম। তারপরে সেখান থেকে আমি আমার গ্রামে গিয়ে একটি মুক্তি বাহিনী গঠন করি। ও। তারপরে আমি জানতে পারলাম যে এরকম কাদের সিদ্দিকী নামে একটা বড় মুক্তি বাহিনীর দল ভুয়াপুর থানা হেডকোয়ার্টারে ঘাঁটি করেছে। তখন আমি চিন্তা করলাম যে আমার নিজের মিলিটারি ট্রেনিং নাই, আর আমাদের মাত্র কয়েকজন রাইফেল, এ দিয়ে সফলভাবে যুদ্ধ করা যাবে না। তখন আমার গ্রুপকে বললাম যে চলো আমরা কাদের সিদ্দিকী
কে আমি আগেই চিনতাম, জি। তার সাথে জয়েন করি। আমি যখন তার সাথে জয়েন করলাম, তখন তিনি আমাকে দায়িত্ব দিলেন ভারত থেকে অস্ত্র আনা। কারণ আমরা টাঙ্গাইল তো দেশের অভ্যন্তরে, আমরা হিট অ্যান্ড রান করে যুদ্ধ করতাম। তো যখনই আমরা হিট করে চলে যেতাম, তখন পাকিস্তানিরা এসে ওইখানে অত্যাচার করতো। তো প্রয়োজনীয়তা দেখা দিল প্রচুর অস্ত্র শস্ত্র এবং ওই জায়গাগুলো, লিবারেটেড জায়গাগুলো ধরে রাখা। তো আমি ভারতের উদ্দেশ্যে পা বাড়ালাম। আমি জীবনে আমাদের এলাকার উত্তরের বর্ডার দিকে আমি কোনোদিন যাইনি। তো অজানার পথে পা বাড়ালাম, কোন পথে কিভাবে যাব ভারতে কোনো আইডিয়া ছিল না। যাই হোক, অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে আমি ভারতীয় বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সান সিং এর সাথে দেখা করি মেঘালয়ের তুরাতে। তিনি সুরাতে। আমাকে তার যে কমান্ডার মেজর জেনারেল গিলের অফিসে নিয়ে যান মেঘালয়ের তুরাতে। সেখানে জি। আমি বলি যে আমি অস্ত্রের জন্য এসেছি। সেও বলল যে তোমরা টাঙ্গাইলে যুদ্ধ করছো, আমরা পাকিস্তানি বাহিনীর মেসেজ ইন্টারসেপ্ট করে খবর পেয়েছি, কিন্তু যোগাযোগের চেষ্টা করছি, ব্যর্থ হয়েছি। তুমি এসেছো, কি করতে পারি? তাই আমি বললাম আমাদের অস্ত্রের দরকার। তিনিও অস্ত্র অনুমোদন করলেন। আমি সেই অস্ত্র সেই ময়মনসিংহ, আসামের একটা নদী বন্দর ছিল মানকাচর, সেখান থেকে বিএসএফ এর কাছ থেকে 6 নৌকা বোঝাই অস্ত্র নিয়ে যমুনা নদী দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে আমি টাঙ্গাইলে অস্ত্র নিয়ে আসি। সেই অস্ত্র দিয়ে আমাদের মুক্তি বাহিনীরা তারা বলীয়ান হন, কারণ অস্ত্র ছাড়া তো আর যুদ্ধ করা যায় না। যুদ্ধ এবং করা সেই যায় না। অস্ত্র দিয়েই পাকিস্তানের 6টি অস্ত্র বোঝাই জাহাজ ভুয়াপুরের কাছে যমুনা নদীতে মাটি কাটাতে হাবিব কমান্ডারের নেতৃত্বে আক্রমণ করে সেই অস্ত্র বোট, সেই অস্ত্র বোঝাই এগুলো ধ্বংস করা হয় এবং অস্ত্র উদ্ধার করা হয়। এটা একটা বিরাট সেন্সেশনাল নিউজ বিরাট হয় ব্যাপার। বিবিসি, ভয়েস অফ আমেরিকা, আকাশবাণী ইত্যাদিতে। আমি এইভাবে আরো দুবার ভারতে যাই অস্ত্র আনার জন্য। সেকেন্ড টাইমে আমি 13 নৌকা ভর্তি অস্ত্র নিয়ে আসি। আর ও। থার্ড থার্ড টাইমে যখন নভেম্বরে যখন আমি ভারতে যাই, সেবারে আমি 13 নৌকা বোঝাই অস্ত্র নিয়ে এসেছিলাম। তো থার্ড টাইমে আমি যখন যাই, তখন লেফটেন্যান্ট জেনারেল অরোরার সাথে আমার দেখা হয়। আমি অরোরার সাথে। লম্বা কাহিনী সংক্ষেপে বলছি আবার। অরোরা জি। আমাকে বলে যে আমরা ভারতের 36 সেনা আর 1 ব্যাটালিয়ন আমরা টাঙ্গাইলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথমে অবতরণ করাবো। তুমি এবং কাদের সিদ্দিকী ছাড়া এই টপ সিক্রেট কেউ জানবে না। তুমি এক্ষুনি ফেরত যাও আচ্ছা। বাংলাদেশে অস্ত্র নিয়ে, কাদের জি। সিদ্দিকীর সাথে শেয়ার করে। তোমাদের দায়িত্ব হবে, আমি কয়েকজন অফিসার পাঠাবো ভারতীয় বাহিনীর, জি। তাদের সাথে পরামর্শ করে জায়গা সিলেক্ট করবা কোথায় অস্ত্র নামানো হবে এবং অস্ত্র কোথায় প্যারাট্রুপস নামানো হবে, এবং প্যারাট্রুপস নামানোর সময় যেন পাকিস্তানিরা অ্যাটাক না করতে পারে। এটা টাঙ্গাইল মুক্তি বাহিনীর দায়িত্ব। তো আমি সেইভাবে দেশে ফিরে এসে কাদের সিদ্দিকীকে বলি যে এটা আমাদের মিশন, এটা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই হিসাবেই আমি লম্বা কাহিনী সংক্ষেপে বলছি। 11ই ডিসেম্বর টাঙ্গাইলে 1 ব্যাটালিয়ন প্যারাট্রুপস নামানো হয় কর্নেল পার্নির নেতৃত্বে। 1 ব্যাটালিয়নে প্রায় 500-র মতো ছত্রিশ সেনা ছিল। কিন্তু সেই দিন সন্ধ্যায় কলকাতাতে মেজর জেনারেল জ্যাকব, যে ভারতীয় বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিল লেফটেন্যান্ট জেনারেল ওরার সহকারী, সে প্রেস কনফারেন্স করে বলল যে ঢাকা এখন অবরুদ্ধ শহর, চারদিকে আমরা 5,000 প্যারাট্রুপস নামিয়েছি। এটা একটা আচ্ছা। ধোঁকাবাজি ধাপ্পা। তো আসলে ঢাকার থেকে প্রায় 100 মাইল নর্থে মাত্র 500 সৈন্য, 36 সেনা নামানো হয়েছিল। কিন্তু এই এই জেনারেল নিয়ে যে কোনো উপায় ছিল না এটা সততা যাচাই করা। এবং জেনারেল জেকব আরেকটা ট্রিক্স করলেন যে তিনি 5,000 সৈন্য নামছে সেইটার স্টিল ছবি ডিস্ট্রিবিউট করলেন দেশি বিদেশি সাংবাদিকদের কাছে। ওই ছবিটা, ওইটা সত্যি ঘটনা, সেটা ছিল 11ই ডিসেম্বরের ঘটনা নয়। 5-6 মাস আগে দিল্লিতে 5,000 প্যারাট্রুপস নামানোর যে মহড়া হচ্ছিল, সেইটার ছবি র, যে ইন্ডিয়ান আর্মির যে ইন্টেলিজেন্স গ্রুপ, জি। তারা ওই ছবিটা ডিস্ট্রিবিউট করে। সেই ডিস্ট্রিবিউটের ও। থেকে এটাকে ধোঁকা দেওয়া হয় এবং নিয়াজি বিশ্বাস করে সত্যিকারই হয়তো 5,000 সৈন্য দ্বারা সে ঘেরাও। তো এটাও তার সাইকোলজিক্যাল প্রেশার সৃষ্টি করে তাকে সারেন্ডার করার জন্য। তো একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই যে টাঙ্গাইলে যে 1 ব্যাটালিয়ন প্যারাট্রুপস, এটা একটা উইনিং স্ট্র্যাটেজি ছিল। এখানে কাদের সিদ্দিকীর নেতৃত্বে টাঙ্গাইল মুক্তি বাহিনী, এবং আমার সৌভাগ্য হয়েছিল এই স্ট্র্যাটেজির সাথে অংশগ্রহণ করা। এটা টেস্টামেন্ট টু টাঙ্গাইল মুক্তি বাহিনী। এটা আমাদের জন্য একটা গৌরবের ব্যাপার। এই উইনিং স্ট্র্যাটেজির সাথে আমরা সম্পৃক্ত হতে পারে টাঙ্গাইল মুক্তি বাহিনী আমরা গৌরবান্বিত।
বোধ করি। তো এই ধরনের বহু ঘটনা আছে। এই সমস্ত ঘটনা নিয়ে আমার উপরে একটি ডকুমেন্টারি তৈরি হয়েছে, ডক্টর নুরেন হ্যাঁ, নবী আজীবন মুক্তিযোদ্ধা, আজীবন 90 মুক্তিযুদ্ধ। মিনিটসে। সেটা এখন আমরা 21টা শো হয়েছে, আরো 5টা শো আগামী মাসে হবে কানাডাতে। তো এইভাবেই আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আমার সুযোগ হয়েছিল। ও, লোমহর্ষক। আহ, আমরা গর্বিত যে স্পেশালি আমি যে আমি আপনার সাথে ওয়ান অন ওয়ান কথা বলতে পারছি। আপনি একজন জীবন্ত কিংবদন্তি, এবং যেসব ঘটনা আপনি বললেন, যেভাবে যেরকম জীবনের ঝুঁকি নিয়ে আপনারা দেশটাকে স্বাধীন করেছেন, আমরা প্রতিটা পর্বেই চাইবো যে আমরা মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এরকম গল্প, ঘটনাগুলো শুনি, যাতে আমাদের তরুণ প্রজন্ম জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে যে আসলে তো বাংলাদেশটা তো আর এমনি এমনি হয়নি। আপনারা আমি জীবনের আমি ঝুঁকি একটু অ্যাড নিয়েছেন। একটু অ্যাড করি জি, জি, স্মৃতিচারণ ঘটনা। অবশ্যই। সেটা হলো, জি, আমি যখন দ্বিতীয়বার ভারতে যাই তখন জি। 11 সেক্টরের কমান্ডার কর্নেল তাহেরের সাথে আমার দেখা হয়েছিল বিএসএফ আচ্ছা। এর ক্যাম্পে। তিনি জি, বলেছিলেন আমার বন্ধু এবং সহপাঠী, তার ছোট ভাই আনোয়ার তার সাথে জি। যুদ্ধ করছে, এবং ওনার কয়েক ভাই মিলে যুদ্ধ করছে। ইউসুফ ভাইও সেখানে ছিলেন, কর্নেল তাহেরের বড় ভাই। তো যেহেতু তোমার দেশ, তোমার পরিবারের সদস্য তারা, এই জন্য আমি ঘটনাটি উল্লেখ করলাম। আমি খুব দুঃখ পেয়েছিলাম যেদিন শুনলাম আনোয়ার পরবর্তীতে প্রফেসর হয়েছিলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। তাকে মব যখন চিনতে পারে, তাকে অপমান করা হয়েছিল, তাকে পিটিয়ে আহত করা হয়েছিল। তো এটা দুর্ভাগ্যের বিষয় যে এই ইউনিসের নেতৃত্বে যে ঘটনা সৃষ্টি হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে টার্গেট করা হয়েছে। জি। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই, এবং যারা আহত নিহত হয়েছেন তাদের সমবেদনা, তাদের পরিবারের প্রতি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে প্রতিবাদ জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ, ডক্টর নুরুন নবী। আসলে উম, আপনার প্রতিটা কথা আমরা যদি মনোযোগ দিয়ে শুনি, আমরা যদি ধারণ করি, অনুধাবন করি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের আসলে আমার কাছে যেটা মনে হয় যে বাঙালি জাতির, বিশেষ করে এই জেনারেশন এবং পরবর্তী জেনারেশন বা মাঝখানের প্রজন্ম, আমাদের আসলে মূল্যবোধ, আমাদের চিন্তার পরিচ্ছন্নতা, আমাদের সুস্থভাবে চিন্তা করা, এগুলো সব কিছু নিয়ে আমাদের কালেকটিভলি কাজ করতে হবে অবশ্যই। এবং আপনি তো বললেন যে আমাদের আসলে সাংস্কৃতিক বিকাশ, কালচারাল বিকাশ, কৃষ্টি, আমাদের ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, এগুলো নিয়ে আমাদেরকে আসলে প্রচুরভাবে কাজ করতে হবে। আমার বিশ্বাস যে আমরা আসলে আপনাদের যে এত ত্যাগের বিনিময়ে একটা বাংলাদেশ, এখন পক্ষে বলি বিপক্ষে বলি, আমরা তো বাংলাদেশের কথাই বলছি। তো আমরা নিশ্চয়ই আমাদের সে চেতনায় আমরা সবাই আবার যৌথবদ্ধ হব, একত্রিত হব। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা আশা করছি আমরা ভবিষ্যতে আবারও আপনার সাথে এই মূল্যবান কথা শুনবো, হয়তো সমসাময়িক বিষয় নিয়ে শুনবো। আপনি আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি অনেক কাল বেঁচে থাকেন, আমাদের সাথে থাকেন, আমাদেরকে এরকমভাবেই ইন্সপায়ার করেন। আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।